আপনি যদি ভাবেন গাছ লাগিয়ে আপনি ক্লাইমেট চেঞ্জকে থামায় দিতে পারবেন, ক্লাইমেট চেঞ্জ, বৈশ্বিক উষ্ণায়ন, এইসব জিনিস থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবেন, বাংলাদেশকে রক্ষা করতে পারবেন, আপনি পারবেন না, আপনি ভুল। আমরা আসলে ওই পরিস্থিতির মধ্যে নাই, বা আমাদের মধ্যে এতটুকু সময় নাই যে আমরা গাছ লাগিয়ে বা এই ধরনের জাস্ট গাছ লাগিয়ে আমরা পুরো পরিবেশটাকে রিভাইভ করে ফেলবো, ভালো করে ফেলবো। আমরা ওই পরিস্থিতির মধ্যে আসলে নাই। ওয়েলকাম টু দিস চ্যানেল, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইমুল ইসলাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই জায়গার মধ্যে গাছ লাগিয়ে পরিবেশকে কিভাবে আসলে আপনি আসলে রক্ষা করতে পারবেন না সেটা নিয়ে আমি কথা বলবো। আপনার কাছে হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনবেন, এরপরে জাজ করবেন। আমি যদি ভুল হয়ে থাকি প্লিজ আমাকে কারেক্ট করবেন কমেন্ট বক্সের মধ্যে। এই চ্যানেলের মধ্যে আসলে আনস্ক্রিপ্টেড কথাবার্তা হয়। আমাদের জীবনের মধ্যে যে জিনিসগুলো আমরা ফেস করি বা আমাদের গুরুজনদের কাছ থেকে যে জিনিসগুলো আমরা শুনি, বিভিন্ন জায়গা থেকে আমরা যে জিনিসটা জানি, সেই সম্পর্কে আমরা আমাদের নিজস্ব অভিমত ব্যক্ত করি। তো আজকে আমি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে হোক বা আমার গুরুদের কাছ থেকে শুনে হোক বা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে হোক, আমি যে জিনিসগুলো জানি এই জিনিসগুলো আমি আপনাদের সামনে আজকে ব্যক্ত করবো। আমি ভুল হতে পারি, প্লিজ লেট মি কারেক্ট, ডু মি কারেক্ট ইন কমেন্ট বক্স। যেহেতু এটা আনস্ক্রিপ্টেড জিনিসপত্র, আমি এখানে কোনো এডিটিং করবো না। সো শোনেন, আমি আজকের ভিডিওটা শুরু করি। গাছপালা আসলে কি করে? গাছপালা আমরা লাগাই হচ্ছে কারণ ও কার্বন ডাইঅক্সাইড স্টোর করতে পারে নিজের মধ্যে। অ্যাবসলিউটলি, ও গাছপালা কার্বন ডাইঅক্সাইড স্টোর করতে পারে। আপনি কি জানেন, আমি আপনাকে একটা মজার তথ্য দিই। একটা গাছ, একটা প্রাপ্তবয়স্ক গাছ বছরে 22 কেজি কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে স্টোর করতে পারে। 22 কেজি, ইটস হিউজ। মানে এটা আপনি নিশ্চয়ই খুব খুশি হয়ে গেছেন যে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদি একটা গাছ নিতে পারে প্রতি বছরে, তাহলে তো মানে পৃথিবীতে তো অনেক অনেক গাছ থাকার কথা। কত কত গাছ আছে এটাও আমি আপনাকে বলি। পৃথিবীর মধ্যে 3 ট্রিলিয়নের মতো গাছ আছে। আপনি নিশ্চয়ই আরও অনেক বেশি খুশি হয়ে গেছে যে 3 ট্রিলিয়ন গাছ, একটা গাছ যদি 22 কেজি করে কার্বন করে, তাহলে 3 ট্রিলিয়ন গাছ তো আরে বাপরে বাপ, টনের পর টন মানে কার্বন ডাইঅক্সাইড স্টোর করে রাখতে পারতেছে। ওয়েল, ইউ আর নট রং, আপনি সত্যি কথাই বলতেছেন। বাট এখানে কিছু কষ্টের, কিছু খারাপ কিছু দিক আছে। খারাপ দিকটা আসলে আমরা মানুষরা কিন্তু ভালো না। আমরা প্রতি বছর 10 বিলিয়ন করে গাছ কাটি। ওয়েল, কাটি না, এই 10 বিলিয়নের মধ্যে কিছু কিছু গাছ আছে যেটা কিনা বনের মধ্যে আগুন লেগে যায়, তো আগুনে সেই গাছটা পুড়া যায়, এই ধরনের ব্যাপার হয়। আবার কিছু কিছু গাছ আছে যেটা কিনা ঝড়ের মধ্যে ভাঙা যায়, পড়া যায়। হ্যাঁ, এরকম মানে প্রাকৃতিকভাবে বেশ কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বাট ম্যাক্সিমাম অফ দ্য ম্যাক্সিমাম, এই যে 10 বিলিয়নের যেই পরিমাণটা, ম্যাক্সিমাম অফ দ্য ম্যাক্সিমাম গাছ এটা আসলে আমরা নিজেরা মানুষরাই আসলে এটাকে কাটি বা ধ্বংস করি। এখন আপনি বলবেন যে তো চলো গাছ লাগাই পরিবেশ বাঁচাই। আমরা গাছ লাগাই হচ্ছে প্রতি বছরে 2 বিলিয়নের মতো। গাছ কাটি 10 বিলিয়ন, গাছ লাগাই 2 বিলিয়ন। আপনার কি মনে হয় যে আপনি আসলে গাছ লাগায় পরিবেশটাকে বাঁচাতে পারবেন? পারবেন না। কেন পারবেন না এটাও বলি। গাছ কাটার জন্য ডেডিকেটেড টিম, সিন্ডিকেট, মাফিয়া আছে। গাছ লাগানোর জন্য কি আছে? আপনি আবেগের বশবর্তী হয়ে আজকে একটা গাছ লাগায় ফেলবেন, সেই গাছটার হয়তো আপনি যত্নও নেবেন না, সেই গাছটা হয়তো অযত্নে মারা যাবে। কিন্তু যে গাছ কাটছে ওরা খুব যত্ন সহকারে কাটবে, কারণ তাদের একটা মোটিভ আছে। কারণ গাছ কেটে গাছ থেকে বিজনেস করা যায়, ফার্নিচার বানানো যায়, সেখান থেকে বিজনেস করা যায়। গাছের প্রত্যেকটা জিনিস থেকে, ফলমূল বিক্রি করা থেকে, কাণ্ড, ফার্নিচার, সব কিছু থেকে টাকা আসে। তো ওদের কাছে একটা বড় মোটিভ আছে যেটা আপনার কাছে নাই। আপনি 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 কি বলবো, আপনি কি বলে ওই স্বেচ্ছায় কাজ করে, আপনি স্বেচ্ছাসেবীর মতো কাজ করতেছেন, আপনি স্কাউটের মতো কাজ করতেছেন, যে স্বেচ্ছায় আমি কিছু একটা লাগাই দিচ্ছি, একটা ভলেন্টিয়ার জিনিস করতেছি এই পৃথিবীর মধ্যে। পৃথিবীর আপনার দয়ার কোনো দরকার নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই রিপিট মাইসেলফ, পৃথিবীর আপনার কোনো দরকার নেই। আপনি প্রকৃতির একটা অংশ, এবং প্রকৃতি আপনার থেকে অনেক বড়, সে নিজেকে হিল করতে পারে। সমস্যা হচ্ছে আপনি প্রকৃতিকে হিল হতে দিচ্ছেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট?
একটা কথা আছে না, বাংলাদেশের মধ্যে একটা কথা ছিল, একটা রুলস ছিল যে আপনি যদি একটা গাছ কাটেন তাহলে 2টা গাছ আপনাকে লাগাতে হবে। এটা একটা অলিখিত রুলস ছিল, বা আই ডোন্ট নো এটা কোনো লিখিত রিটেন রুলস ছিল কিনা, এটা কোনো আইন ছিল কিনা, যে আপনি যদি 2টার বেশি মানে একটা গাছ কাইটা যদি আপনি 2টা গাছ না লাগান তাহলে আপনাকে আইনত দণ্ডনীয় অপরাধ, এটা এরকম আছে কিনা আমার মনে হয় না আছে। এটা অলিখিত একটা নিয়ম ছিল। বাট আপনি দেখতে পাচ্ছেন রিয়েলিটির মধ্যে কি হচ্ছে, আমরা 2 বিলিয়ন গাছ লাগাচ্ছি, 10 বিলিয়ন গাছ কাটছি। এর মানে হচ্ছে 2টা গাছ লাগাচ্ছি, আমরা 8টা গাছ কাটছি। কেন বলে দিয়েছি, আপনি 2টা গাছ লাগাচ্ছি, আপনি 10টা গাছ কাটছি, এরকম। তো -8, ঠিক আছে, আমাদের গাছ কমছে -8 হারে, ঠিক আছে, 8টা গাছ আমরা মাইনাস করে ফেলতেছি। তো আপনি ভাবতেছেন যে আপনি গাছ লাগাইয়া করবেন, এরকম অনেক কর্মসূচি হয়। এবং ফানি জিনিস কি আমি আপনাকে বলি, আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, আমরা এত ফানিভাবে করি, আমরা এত কিউট জাতি যে আমরা কোনো কিছু গবেষণা না করেই খুব ভুল জিনিস বাস্তবায়ন করি। ভুল নাম্বার 1, যেহেতু গ্রীষ্মকালে অনেক গরম থাকে, গ্রীষ্মকালের মধ্যে আমরা ইচ্ছা মতো মানে বুঝতে পারি যে আসলে হিট ওয়েভ আসতে অনেক গরম, ঠিক আছে, এত বাতাস লাগবে, আমাদের ছায়া লাগবে, আসলে ছায়া ছাড়া আসলে জীবন চলে না। একটা বৃষ্টি যদি না হয় তাহলে কি হয়, গাছ যদি না থাকে তাহলে কি হয়, আমরা অভাবটা বুঝতে পারি গ্রীষ্মকালের গরমের মধ্যে। এবং এই ভুল নাম্বার 1, আমরা আবেগের তাড়নায় আমরা গ্রীষ্মকালের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করি এবং সেই জায়গার মধ্যে হাজার হাজার লাখ লাখ গাছ লাগাই। এটা হচ্ছে ভুল নাম্বার 1। আমি এটা বলবো কেন ভুল। দ্বিতীয় নম্বর জিনিস, আমরা যখন বৃক্ষরোপণ কর্মসূচি চালাই তখন আমরা এক জাতীয় গাছ বা ফলাদির গাছটা মধ্যে বেশি পুশ করি, বেশি ফোকাস করি, যে আমের গাছ লাগায় ভরে ফেলবো বা কাঁঠাল গাছ লাগায় ভরে ফেলবো। জাস্ট এই একটা গাছ দিয়ে আমরা পুরা, বা 1-2টা গাছ দিয়ে আমরা লাখ লাখ গাছ এইভাবে রোপণ করতে থাকি, হুইচ ইজ দ্য সেকেন্ড ভুল জিনিস। আর থার্ড বা ফোর্থ থাকতে পারে, আমার কোনো মানে স্ক্রিপ্টেড নাই, আমি অলরেডি এটা মানে 3য়-বার শ্যুট করতেছি, এটা প্রথম 2বারে আমি এত গুছায় বলতে পারি নাই। আমি তারপরে নিজে মনে একটু চিন্তা ভাবনা করে এখানে আসছি। প্রথম ভুলটা সম্পর্কে একটু বলি, গ্রীষ্মকালে কেন গাছ লাগানো উচিত না। দেখেন, আমরা যে গাছগুলো লাগাই না মানে আবেগের চোটে, সেই গাছগুলার 90-95% গাছ অ্যাকচুয়ালি মারা যায়। কেন মারা যায় আপনি উত্তর জানেন। আপনি যখন গাছ লাগান আপনি সেই গাছটার যত্ন করেন না, আপনার যত্নের অবহেলায় সেই গাছটা মারা যায়। গ্রীষ্মকালের মধ্যে মাটি থাকে খড়খড়া কাঠের মতো রুক্ষ, ওই কাঠের মতো রুক্ষ একটা জায়গার মধ্যে আপনি যখন গাছ লাগাবেন এটার পরিচর্যা করতে হবে, আপনাকে পানি দিতে হবে। আপনি পানি দেন না। আপনি কোনো একটা বৃক্ষ মেলার মধ্যে বা কোনো একটা স্কুলের কোনো একটা ফাংশনের মধ্যে হয়তো হাজার হাজার গাছ বা লাখ লাখ গাছ লাগানোর একটা পরিকল্পনা হলো, ওই জায়গার মধ্যে সবাই মিলে গাছ লাগাইছে। এখন বাচ্চা কাচ্চারা হয়তো যে জায়গার মধ্যে গাছ লাগাইছে ওই জায়গার মধ্যে হয়তো পানি দিচ্ছে, কারণ বাচ্চা কাচ্চাদের কাছে সময় আছে। আপনার কাছে কি সময় আছে গাছের মধ্যে পানি দেওয়ার, গাছের মধ্যে পরিচর্যা করার? আপনি অফিস থেকে আসেন সন্ধ্যার সময় আইসা ক্লান্তিতে আপনি ঘুমায় যান, রাত্রেবেলা কি আর পানি দিবেন আপনি? আর আপনি লাগাইছেন হচ্ছে অন্য জায়গাতে, আপনি বাসা থাকেন অন্য জায়গার মধ্যে, আপনার তো ওই যত্ন করার সময় নাই। আর যদি আপনি যত্ন করতেনও, তারপরও গ্রীষ্মকালের মধ্যে আসলে গাছ লাগানোর জন্য পর্যাপ্ত নাই। গাছ লাগাতে হয় হচ্ছে বর্ষাকালের মধ্যে বা যখন বৃষ্টি হয় তখন। কারণ বৃষ্টি হলে মাটি ন্যাচারালভাবে সফট থাকে, মাটি ন্যাচারালভাবে একটু উর্বর থাকে। তো ওই সময় যখন আপনি করবেন, আপনাকে ন্যাচারালভাবে বারবার পানি দিতে হবে না, কারণ প্রকৃতি আপনাকে পানি দিয়ে ফেলতেছে। প্রকৃতি নিজে থেকেই পানি দিয়ে এই পুরো জিনিসগুলোকে বাঁচায় রাখতেছে। আপনাকে আর আলগা ভালোবাসা দেখাতে হচ্ছে না। বুঝতে পারতেছেন আমার কথাটা? তো আমরা আবেগের চোটে, যেহেতু গরমকালে অনেক বেশি গরম, মানে গ্রীষ্মকালে যখন অনেক বেশি গরম থাকে, আমরা আবেগের চোটে এই জিনিসটা করে ফেলি। এটা হচ্ছে প্রথম ভুল। আমাদের আসলে বর্ষাকালের মধ্যে রাখতে হয়। আর আপনি যে এই জায়গার মধ্যে আপনার অযত্নের কারণে যে এত গাছ মারা গেল, এটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ এই গাছগুলা যে নার্সারি থেকে আপনি নিয়ে আসছেন, ওই নার্সারির মধ্যে কিন্তু এই গাছগুলো বাইচা থাকতো। এই যে কয়েক লাখ গাছ আপনি নার্সারি থেকে নিয়ে আসেন, ওরা কিন্তু খুব সুখেই ছিল ওই নার্সারির মধ্যে। মানে হয়তো 100টা নার্সারি থেকে আপনি এই 1 লাখ গাছ নিয়ে আসছেন, এই 100টা গাছের, এই 100টা নার্সারির মধ্যে পরিচর্যা করার মতো ডেডিকেটেড মানুষ ছিল, যে কিনা প্রতিদিন এই গাছগুলোকে পরিচর্যা করতো। যখন আপনি লাগাইছেন, ডেডিকেটেড মানুষজন তো নাই, পানির অভাবে হোক বা আগাছা জন্মে হোক বা রোদ্রে জ্বলে পুড়ে ছারখার হয়ে হোক, গাছগুলো মরে গেল। যে গাছগুলো আসলে বেঁচে থাকতে পারতো, বা বর্ষাকালে যদি লাগাতেন সাকসেসফুল, মানে ওই গাছ সার্ভাইভ করার সাকসেস রেটটা অনেক বেড়ে যেত। আপনি সেই সময়টা দেন নাই। এটা ছিল প্রথম ইয়া। আর দ্বিতীয় ইয়াটা হচ্ছে যে আপনি এক জাতের গাছ সব জায়গাতে লাগাই ফেলতেছেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, তৃতীয় একটা জিনিস, আমরা আসলে
মানে গাছ লাগাবো বইলা গণহারে গাছ লাগাই ফেলি, বিভিন্ন জায়গাতে গাছ লাগাই ফেলি, যে জায়গাতে আসলে গাছ লাগানোর দরকার নাই। এটা খুব বড় একটা ব্যাপার। এই জিনিসটা বললে আই থিঙ্ক দ্বিতীয় নম্বর পয়েন্টটা বুঝতে পারবেন যে আমরা কেন শুধুমাত্র ফল ফলাদির গাছ লাগালেই হয় না। ঠিক আছে, বাস্তুতন্ত্রের একটা ব্যাপার আছে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এই জিনিসটা নিয়ে একটা কনসেপ্ট আছে। এটা যদি আমি আপনাকে বলি তাহলে এই দুইটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে, কেন একই ধরনের গাছ লাগানো উচিত না এবং কেন সব জায়গাতে গাছ লাগানো উচিত না। ঠিক আছে, সব জায়গা বলতে আমি একটু বুঝাই নেই, ইকোসিস্টেমটা জিনিসটা বুঝা নেই। আমরা গাছ লাগানোর মূল কারণ হচ্ছে যে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। ট্রু, এই যে আমি শুরুতেই বলছি যে 22 কেজি করে একটা প্রাপ্তবয়স্ক গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, 22 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। গাছ যেভাবে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, ঘাস, গুল্ম, লতা পাতা ওইগুলোও কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইডগুলো শোষণ করে। গাছ যে কাজগুলো করতে পারে, ঘাসও সেই একই কাজ করতে পারে। তো আপনি হয়তো ডিসকভারি চ্যানেল যদি দেখেন বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল যদি দেখেন, আপনি দেখবেন জঙ্গল যেমন আছে তেমন মরুভূমিও আছে। মরুভূমি যেমন আছে, ঘাসের অঞ্চলও আছে। ঘাসের অঞ্চল যেমন আছে, রকি আইল্যান্ড টাইপ বা রকি ল্যান্ডও আছে, যেখানে পাথুরে ভূমি, ওইগুলোও আছে। প্রত্যেকটা হচ্ছে একটা ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি, আমি যদি একটু বলি, ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র, যে জায়গার মধ্যে আপনার বিভিন্ন মানে প্রাকৃতিকভাবে, সহজভাবে যদি বলি, প্রকৃতি নিজে থেকে নিজেকে সাজায় রাখছে এই এক একটা বাস্তুতন্ত্রের মধ্যে, এই এক একটা ইকোসিস্টেমের মধ্যে। ঠিক আছে, মানে যেমন ধরেন একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে সাপ আছে, ওই জঙ্গলের মধ্যে পাখি আছে, ওই জঙ্গলের মধ্যে ইঁদুর আছে, ওই জঙ্গলের মধ্যে ব্যাঙ আছে। এখন এই সাপটা ব্যাঙকে খাচ্ছে, ওই সাপটা ইঁদুরকে খাচ্ছে, ওই ইঁদুরকে হয়তো মানে অন্য কোনো প্রাণী খাচ্ছে, এই সাপটাকে হয়তো চিল খাচ্ছে। এই যে বাস্তুতন্ত্রের মধ্যে একটা ইকোসিস্টেমের মধ্যে এই প্রাণী, তারপর গাছপালা, তারপর বিভিন্ন ফলমূল, শস্য, তারপর আলো বাতাস, সব কিছু মিলায় যে ন্যাচারালভাবে একটা প্রাকৃতিক ব্যবস্থা গঠিত হয়, ওইটাকেই বলে ইকোসিস্টেম। সহজ ভাষায় বললে, আপনি আপনার আশপাশে যে জিনিসগুলো দেখতেছেন, যেগুলো ন্যাচারালভাবে বড় হয়েছে, ওইটাই হচ্ছে এক একটা ইকোসিস্টেম। এখন কথা হচ্ছে, ধরেন আপনি একটা জায়গাতে অনেক দূর পর্যন্ত মাঠ দেখতেছেন, একদম ঘাসে ঢাকা মাঠ, সুন্দর। এরকম বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম অনেক জায়গা আছে, যে জায়গার মধ্যে অনেক দূর দূরান্ত পর্যন্ত জাস্ট ঘাস আর ঘাস থাকে। আপনি যদি ওইখানে গাছ লাগানোর কর্মসূচি পালন করেন এবং সেই জায়গার মধ্যে যদি কয়েক লাখ গাছ লাগায় আইসা পড়েন, বর্ষাকালেই, যে জায়গার মধ্যে গাছ অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারে, বর্ষাকালেই লাগালেন, গাছগুলা মানে বাঁচায় ফেললেন, আপনি মস্ত বড় একটা ভুল কাজ করছেন। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন কেন ভুল কাজ হয়েছে। আপনি হয়তো আমাকে কমেন্টে এসে গালি দিবেন। একটা ইকোসিস্টেমের জিনিসপত্র অন্য একটা ইকোসিস্টেমের মধ্যে রাখাটা উচিত না। আমি যে এলাকার মধ্যে থাকি, ওই এলাকার মধ্যে যদি আমি বাঘ আইনা ছেড়া দিই, ওই এলাকার মধ্যে কি আমি বাইচে থাকতে পারবো না। হয়তো বাঘ আমাকে খেয়ে ফেলবে, অথবা আমাকে হয়তো বাঘকে মেরে ফেলতে হবে, অথবা ওকে সরাইতে হবে। ও এই ইকোসিস্টেমের মধ্যে টিকবে না, বাট টিকলেও এই ইকোসিস্টেমের মধ্যে ওর থাকাটা উচিত না। ওর থাকা উচিত কোনো একটা জঙ্গলের মধ্যে, কোনো একটা জায়গার মধ্যে, খালি মাঠের মধ্যে। তেমনই গাছেদের মধ্যেও কিন্তু এরকম জিনিস হয়। একটা গাছকে আপনি অন্য একটা জায়গাতে ফিট করতে পারবেন না, বা ফিট করতে মানে যেহেতু এটা বাংলাদেশ, আমাদের জমি খুবই উর্বর, আপনি যেটা দিবেন সেটাই গজায় যাবে, কিন্তু গজানো উচিত না। এটা হচ্ছে মূল কথা। কারণ এক একটা জায়গার মধ্যে এক একটা জিনিস স্যুট করে, ন্যাচারালভাবে এক একটা জিনিস স্যুট করে। যেমন ধরেন, আমি আরেকটা উদাহরণ দিই। আমি যেটা বললাম যে গাছ যেমন কার্বন ডাইঅক্সাইড স্টোর করতে পারে, ঘাসও স্টোর করতে পারে। এখন কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে ধরেন জেব্রারা কি করে, তারা মাঠের পর মাঠ আপনার ঘুরে বেড়ায় এবং ঘাস খায়। ওই যে ওদের যে ইকোসিস্টেমটা, ওইটাকে বলে গ্রাসল্যান্ড মানে সব জায়গার মধ্যে আপনার। তারপর সাভানার মধ্যে একটু গরম থাকে আর কি, ওই জায়গার মধ্যে ওইখানে ঘাসও থাকে, কিছু কিছু গাছও থাকে আশেপাশে ছড়ায় ছিটায়, কিন্তু একদম মানে চারদিকে অত বেশি একটা গাছ কিন্তু থাকে না। ওই গাছের মধ্যে কিন্তু একটা ইকোসিস্টেম গড়ে উঠছে। আমি একটা জায়গার মধ্যে পড়ছিলাম যে একটা জঙ্গল যেই পরিমাণ আপনার কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, একটা গ্রাসল্যান্ড মানে ঘাস দিয়ে মানে ছড়ানো একটা জমি সেম অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার থেকেও বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। সেই কার্বন ডাইঅক্সাইড, এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে গাছ না হয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তার কাণ্ডের মধ্যে, ঘাসের মধ্যে কি আছে? ঘাস কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিভাবে? ঘাসের তো কোনো কিছুই নেই, ঘাসের শিকড় আছে। সেই শিকড়ের মাধ্যমে সে
তার এই মাটির মধ্যে কার্বন ডাইঅক্সাইডগুলো রিলিজ করতে থাকে, রিলিজ না মানে ওই মাটির মধ্যে গিয়ে আপনার কার্বন ডাইঅক্সাইডগুলো স্টোর করতে থাকে। যে শিকড় আছে, আপনি যদি ঘাসটাকে তোলেন দেখবেন ঘাসটা আসলে একটা ঘাস হিসাবে না, বরং ঘাসটার আসলে পুরো জালের মতো পুরো জায়গাতে ছড়ায় ফেলছে। এই জালের মতো জিনিসটার মধ্যে কিন্তু যে শিকড়গুলো আছে, শিকড়গুলো আপনার মাটির মধ্যে যায়, পচতে পচতে সেখানে কার্বন ডাইঅক্সাইডগুলো স্টোর হয়। এইভাবে পুরো মানে বছরের পর বছর, যুগের পর যুগ এই জালটা এইভাবেই জিনিসটা নিজেকে মানে স্টোর করে রাখতেছে, কার্বন ডাইঅক্সাইডগুলো মাটির মধ্যে স্টোর করে রাখতেছে। তো শুধু কার্বন ডাইঅক্সাইড কাণ্ডের মধ্যে না, বরং মাটির মধ্যে স্টোর হয়ে থাকতে পারে, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি, আমি গুছায় বলতে পারতেছি না, কারণ আমার একটা স্ক্রিপ্ট বা একটা বুলেট পয়েন্ট থাকলে মনে ভালো হতো, যে এইটার পরে এটা বলবো, তাহলে মনে বেশি ভালো হতো। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে একটা জায়গার মধ্যে একটা জায়গার গাছ আসলে অন্য জায়গাতে লাগানো উচিত না। কোনো একটা জায়গাতে হয়তো গাছের দরকার নাই, যে আপনি সাভানা বা গ্রাসল্যান্ডের মতো জায়গার মধ্যে আপনি যদি গাছ লাগায় ফেলেন, বড় বড় গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তাহলে যে সমস্যাটা হবে আমি আপনাকে বলি, আপনার আশেপাশের পশু পাখিদের জন্য একটা সমস্যা হবে। কি সমস্যা? সেটা হচ্ছে এই যে জেব্রারা কি করে, এক জায়গা থেকে অন্য জায়গাতে যায়, তারপর এখানে ঘাস খাইতে খাইতে থাকে। অন্যদিকে এই জায়গার মধ্যে সিংহ জেব্রাদেরকে শিকার করার জন্য বসে রয়েছে, কোনো একটা ঝোপের মধ্যে, হয়তো ঝোপের আড়ালে হয়তো সে লুকায় রয়েছে। যখন একটু কাছে আসবে জেব্রাগুলো, তখন হামলায় পড়বে, হ্যাঁ, ঝাঁপায় পড়বে, তারপর গিয়ে শিকার করবে। এখন ধরেন এই পুরা জিনিসটা ওরা দৌড়াদৌড়ি করতেছে, শিকার করতেছে, ঝাঁপায় পড়তেছে, এই জিনিসটা পুরো একটা এলাকার মধ্যে, পুরো একটা খালি জায়গার মধ্যে হচ্ছে। সেখানে হয়তো এখানে একটা গাছ, অনেক দূরে একটা গাছ, এরকম একটা বাস্তুসংস্থান, একটা ইকোসিস্টেম। এখন এই ইকোসিস্টেম যদি একটা জঙ্গলের মধ্যে হতো, এই জঙ্গলের মধ্যে কি জেব্রারা বা হরিণরা বা মহিষের পালরা এই জঙ্গলের এত ঘন গাছপালার মধ্যে কি এরা আসলে খাইতে পারতো? ওইখানে জঙ্গলের মধ্যেও ঘাস আছে, মহিষরা ঘাস খাবে, জেব্রারা ঘাস খাবে, হরিণরা ঘাস খাবে, তো জঙ্গলের মধ্যেও খাইতে পারবে। কিন্তু ওরা কি, জেব্রা কি কখনো জঙ্গলের মধ্যে দেখছেন আপনি? জেব্রা কি, হরিণ কি কখনো মানে জঙ্গলের মধ্যে মানে পাল আকারে এভাবে ছুটা চলতে দেখছেন? হরিণরা একটু গ্রাসল্যান্ডের মধ্যে থাকতে পছন্দ করে, যেই জায়গার মধ্যে একটু খালি জায়গা আছে, মানে একদম ভূমি, মানে চারদিকে অনেক জায়গা আছে ওইখানে। কারণ হরিণরা ঘাস খাবে, ওদের গাছের তো দরকার নেই, হয়তো থাকার জন্য, ঘুমানোর জন্য রাত্রিবেলা ওই গাছের মধ্যে একটু বন জঙ্গল এলাকা টাইপের যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু তারা এই মানে চরণভূমি যেটাকে বলে, মানে ওই জায়গাতে চৈরা বেড়ায়। তো আপনি যদি এই চরণভূমি বা ঘাসে আচ্ছাদিত জিনিসটা, জায়গাটাকে যদি গাছ দিয়ে ভরে ফেলেন, আপনি পুরো ইকোসিস্টেমটাকে ধ্বংস করে ফেলতেছেন। আপনি ভাবতেছেন যে লাখ লাখ গাছ লাগায় আপনি নতুন একটা ইকোসিস্টেম করবেন। একটা গাছ লাগানোর পরে কয়েক বছর লাগবে সেই গাছটা বড় হইতে, যে গাছটা প্রাপ্তবয়স্ক হইতে। এখন ধরেন 10 বছর লাগবে। এই 10 বছরের মধ্যে আপনি যে এতগুলো গাছ লাগাইছেন, এই গাছগুলো ধরেন বর্ষাকালে লাগাইছেন, এরা সার্ভাইভ করবে, আপনি পরিচর্যাও করতেছেন। এই যে লাখ লাখ গাছ লাগাইলেন এবং পরিচর্যা করতেছেন, আপনি অলরেডি একটা ইকোসিস্টেম, একটা এক্সিস্টিং ইকোসিস্টেম ভাঙা ফেলছেন এবং নতুন একটা ইকোসিস্টেম রোপণ করছেন, যেই রোপিত ইকোসিস্টেমটা বড় হইতে এবং অ্যাক্টিভ হইতে হয়তো 1 যুগ লাগবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং? তো আমি যেই 2 নম্বর আর 3 নম্বর কথা বলতেছিলাম, যে সব জায়গাতে আসলে গাছ লাগাইতে হয় না, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে যে সব জায়গাতে জাস্ট ফলের গাছ লাগালেই হয় না, কারণ এই জিনিসটা আসলে ব্যাখ্যা করার মতো আমার কাছে আসলে, আচ্ছা হ্যাঁ, একটা উদাহরণ আছে আমার মাথার মধ্যে, একটা উদাহরণ আসে। ন্যাচারাল ভাবে গাছগুলো আসলে কিভাবে যায়? আপনার মাথার মধ্যে কি কোনো আছে, কোনো প্ল্যান আছে, কোনো আইডিয়া আছে কিভাবে যায়? অনেক জায়গাতে দেখবেন যে হঠাৎ করে একটা ফল গাছ, আপনি দেখতেছেন যে এই জায়গার মধ্যে একটা ফল গাছ আছে, যে ফল গাছটা আসলে এখানে থাকার কথা না, এবং এই জায়গাতে দেখতেছেন যে এই ধরনের ফল গাছ আশেপাশে অনেক আছে, কিন্তু এই জায়গার মধ্যে আশেপাশে কোনো জায়গার মধ্যে এই ধরনের কোনো ফল গাছ নেই। মানে ধরেন, আমি কোনো উদাহরণ দিতে পারতেছি না, মানে র্যান্ডম একটা ফল গাছের নাম বা কোনো একটা গাছের নাম বলেন না, যে আশেপাশে দূর দূরান্তের মধ্যে কোনো জায়গাতে এই গাছটা নাই, শুধুমাত্র এই জায়গার মধ্যে আছে। কিভাবে আছে? পাখিরা অনেক সময় ফল খায় না, বা বিভিন্ন পশুরা অনেক সময় ফল খায় না। এখন পাখিরা তো এক জায়গা থেকে অন্য জায়গাতে ভ্রমণ করে, ভ্রমণ করার পরে ওরা কোনো এক জায়গাতে বৈশা যখন পায়খানা করে, ওই পায়খানার সাথে আপনার এই বীজগুলা পড়ে যায়, যেই জায়গার মধ্যে বীজগুলো পড়ে, যেহেতু পায়খানার মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর একটা মানে জৈব সার টাইপের একটা জিনিসের ভিতরেই থাকে, তো এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে এই জিনিসটা আপনার গাছগুলা উঠা পড়ে। তো এরকমভাবে দেখবেন যে পাখালি বিভিন্ন জায়গাতে আইসা এই পায়খানা কইরা, আলহামদুলিল্লাহ, আই এম সো সরি। তো পাখিলেরা বা পশু পাখিরা এরকম ফল টল খাইয়া বা বিভিন্নভাবে
এক জায়গার ফল গাছ বা এক জায়গার গাছগুলা অন্য জায়গার মধ্যে গিয়া আপনার স্থানান্তর করতে হেল্প করে। তো এইগুলো জিনিসটা হয় ন্যাচারালভাবে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু যেই বৃক্ষরোপণগুলো করি ওগুলো কিন্তু ন্যাচারালভাবে করি না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার আমাদের। হ্যাঁ, একটা লাইন বলে আমি ভিডিওটা শেষ করব, কারণ এই ভিডিওটা বলার মতো আসলে অনেক কাজ আছে, অনেক কথা আছে। এটার হয়তো পার্ট 2 বানানো যেতে পারে, বা আমি হয়তো আরেকটু স্টাডি করে তারপর যদি আরেকটু কথা বলি তাহলে মানে বেশি ভালো হয়। আমরা মানে আমাদের মধ্যে, মানুষদের মধ্যে আর পশু পাখিদের মধ্যে একটা পার্থক্য আছে। পশু পাখিরা কোনো একটা বাস্তুসংস্থান বা কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে থাকে সারভাইভ করার জন্য, ঠিক আছে। মানে তার আশেপাশে যে গাছপালা আছে বা পুকুর আছে বা পানি আছে, জলাশয় আছে বা ওই চরণভূমি আছে, এইসব জায়গার মধ্যে এক একটা পশু পাখি, সাপ, খোপ, ইঁদুর, হ্যাঁ, এইসব ওরা থাকে হচ্ছে সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। কিন্তু আমরা শুধু বেঁচে থাকার জন্য কোনো একটা ইকোসিস্টেমে থাকি না। আমরা কোনো একটা প্রকৃতিকে কন্ট্রোল করা শুরু করি, ঠিক আছে। অন্যান্য পশু পাখি আর আমাদের মধ্যে এটা হচ্ছে একটা পার্থক্য, যে অন্যান্য পশু পাখি সার্ভাইভ করে আর আমরা হচ্ছে কন্ট্রোল করি। এবং আমরা কন্ট্রোল সার্ভাইভ করার জন্য করি না, আমরা ওই প্রকৃতিটাকে কন্ট্রোল করি আমাদের লোভের জন্য, আমাদের লাভের জন্য, ঠিক আছে। আমরা কতটুকু বেশি লাভবান হব, লাভবানের মধ্যে ঠিক আছে, ঠিক আছে, লাভবান হওয়াটা খারাপ কিছু না। লাইক আমাদের এতগুলো মানুষ, আমরা এই 7-8 বিলিয়ন মানুষ এই পৃথিবীর মধ্যে থাকি। আমাদের মানে উই নিড ফুড, তো ফুডের একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয়ে গেছে। উই নিড পোলট্রি, আমাদের ফার্ম দাঁড় হয়ে গেছে, ঠিক আছে। উই নিড ডেইরি, আমাদের দুধ লাগবে, গরুর ফার্ম তৈরি হয়ে গেছে, মুরগির ফার্ম তৈরি হয়ে গেছে, গাছপালার মানে শস্য শ্যামলার জিনিসপত্র মানে ফার্ম, চাষাবাদি জমি টমি এইসব জিনিস আছে। তো এখন কথা হচ্ছে লাভ করাটা খারাপ কিছু না, আমাদের লাভ করতেই হবে। এই ফসল ফলা দিয়ে আপনি যদি সাধনা করে চাষবাস করেন তাহলে ভালো জিনিস। কিন্তু কথা হচ্ছে আমরা আসলে লোভ করি, এটা হচ্ছে ব্যাপার। এবং এই লোভীদের কাছ থেকে আসলে আমরা নিজেরাই লোভী, আমরা নিজেদেরকে কি আর বকবো, তাই না। আমরা মনে হয় অনেক বেশি মানে ডাইভার্ট হয়ে গেছি, 22 মিনিট হয়ে গেছে। আই এম সো সরি, আজকে ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। আমি হয়তো আমার কথা শুরু করছিলাম মনে হয় গুছায়া, কিন্তু আস্তে আস্তে আমি একটু অগুছালো হয়ে গেছি। তো আই থিঙ্ক আজকের মতো ভিডিওটা শেষ করি, কারণ গাছপালা নিয়ে আসলে অনেক কথা বলা যায়। কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে 2টা টপিক ছিল। প্রথম টপিক হচ্ছে যে আসলে গাছ লাগায় আপনি ক্লাইমেটটাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে গাছপালা আমরা লাগাইতেছি হচ্ছে 2 বিলিয়ন আর গাছপালা কাটা হচ্ছে 10 বিলিয়ন। সো আপনি কখনোই ম্যাচ করতে পারবেন না। আর দ্বিতীয় কারণ হইতেছে শুধু গাছপালা দিয়ে আসলে আপনি কার্বন ডাইঅক্সাইড করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন, হয়তো একটু শিথিল করতে পারবেন। আর গাছপালা তো আমরা লাগাই হচ্ছে ছাড়াভাবে, তাই না। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যাপার, যে আমাদের গাছ লাগানোর ব্যাপারটা আসলে সুন্দর হয় না, ঠিক আছে। আমরা গ্রীষ্মকালের মধ্যে বা অপরিকল্পিতভাবে আমরা গাছ লাগাই ফেলি, একই গাছ লাগাই ফেলি, বিভিন্নভাবে ফল গাছ লাগাই ফেলি। এখন গাছ লাগাই হচ্ছে এরকম জায়গাতে যে জায়গার মধ্যে একটা এক্সিস্টিং ইকোসিস্টেমকে আমরা ধ্বংস করে ফেলি। ওই যে পরিকল্পনার অভাব, এটা একটা ব্যাপার। তো আমাদের আসলে আমরা যদি ক্লাইমেটকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের গাছ লাগানোর অপেক্ষায় গাছ লাগানো উচিত, এটা ভালো একটা প্র্যাকটিস। কারণ গাছ লাগালে শুধু আসলে আমরা কার্বন ডাইঅক্সাইড নিরসনের জন্যই গাছ লাগাই না, আমরা গাছ লাগাই ছায়ার জন্য, তারপর পরিবেশটা যাতে একটা হেলদি একটা এনভায়রনমেন্ট বজায় থাকে। যেমন আপনি যেখানে গাছ লাগাবেন সেখান থেকে তো পানিটা শোষণ করবে, হ্যাঁ, পানিটা শোষণ করে এই জায়গার মধ্যে প্রসাধনের মাধ্যমে আপনার ওই জায়গাটার মধ্যে একটা বৃষ্টি হবে, জলবায়ুটা খুব সুন্দর থাকবে, জলবায়ু একটু ভিজা থাকবে, হ্যাঁ, বাতাসের মধ্যে একটা আর্দ্রতা থাকবে, খুব সুন্দর থাকবে, হ্যাঁ, এত ড্রাই হবে না। যেই জায়গার মধ্যে, যেই পরিবেশের মধ্যে গাছ নাই ওই পরিবেশটা কিন্তু খুব ড্রাই হয়। এখন আপনি যদি গাছ লাগান সেই জিনিসটা একটু আবহাওয়াটা খুব সুন্দর থাকবে। তো এই গাছপালা কিন্তু ওই ড্রাইনেসটা কাটায় ফেলতে পারে বা ছায়া দিতে পারে, ঠিক আছে। এলাকাটা খুব ঠান্ডা থাকে, শীতলতা থাকে। তো এই ধরনের জিনিস, ঠিক আছে, আপনি রাস্তার চারদিকে গাছ লাগাইতে পারেন, বিল্ডিংয়ের আশেপাশে ছাদের মধ্যে গাছ লাগাতে পারেন, বারান্দার মধ্যে অনেকে গাছ লাগায় শখের বসে, হ্যাঁ, ওগুলো করতে পারেন। আপনার মানসিক বারান্দার মধ্যে যেগুলো লাগায় ওগুলো তো আপনার মানে মানসিক একটা প্রশান্তি দেয় আলাদাভাবে। তো এইসব জিনিস আসলে করা যায়, করতেই পারেন। কিন্তু আপনি সেগুলা দিয়ে ক্লাইমেট চেঞ্জ করে ফেলতে পারবেন এই আশাটা আপনি করেন না। ক্লাইমেট চেঞ্জ ইজ নট এ স্মল থিং। উই কান্ট চেঞ্জ দ্য ক্লাইমেট জাস্ট বাই প্লান্টিং ট্রিজ। আমরা এটা জাস্ট মানে ট্রি প্লান্টেশন করে, গাছ রোপণ করে আসলে আমরা ক্লাইমেটটাকে চেঞ্জ করতে পারবো না।
ক্লাইমেট চেঞ্জ আমাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। যেই পরিমাণ কার্বন ইমিশন হয় ফসিল ফুয়েল জ্বালানোর পরে বা ফ্যাক্টরি থেকে যেই পরিমাণ কার্বন ইমিশন হয়, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আসলে গাছ শোষণ করতেই পারে না। আপনি কি বুঝতে পারতেছেন? ও আচ্ছা, আরেকটা কথা, আমি তো এই কথাটা বলতে ভুলেই গেছি। মানে এই যে মানে গাছ যেমন কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, ঘাস যেমন কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, পুকুরের মধ্যে যে ফাইটোপ্লাঙ্কটন আছে না, ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে মানে আণুবীক্ষণিক উদ্ভিদ, মানে মাছরা যেই উদ্ভিদগুলোকে পুকুরের মধ্যে যে মাছরা যেই ক্ষুদ্র ক্ষুদ্র গাছগুলোকে খায়, সহজ ভাষায় যদি বলি, পুকুর দেখবেন অনেক সময় সবুজ থাকে। সবুজ মানে কি, ওই সবুজ পুকুরটার মধ্যে আসলে অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র গাছ আছে, ঠিক আছে? ওই জিনিসটাকে বলে ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে? ওই সবুজ পুকুরটার মধ্যে অনেক সবুজ খাবার আছে, অনেক অনেক ধরনের গাছপালা আছে, আণুবীক্ষণিক গাছপালা, ওই জিনিসটা আর কি মাছরা খায়। তো এই ফাইটোপ্লাঙ্কটনগুলোও কিন্তু অক্সিজেন রিলিজ করে, এই ফাইটোপ্লাঙ্কটনগুলোও কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। তো আপনি যদি কোনো একটা পুকুর বা কোনো একটা জলাশয়কে নষ্ট করে ওই জায়গার মধ্যেও গাছ লাগানো শুরু করতে থাকেন, সেটাও কিন্তু একটা খারাপ ব্যাপার। আবার যে অনেক জায়গাতে দেখবেন যে ডোবা, নালা, এইসব জায়গার মধ্যে কচুরিপানা থাকে বা এই ধরনের জিনিসপত্র থাকে, ওইখানের মধ্যে ঘাসপালা এইগুলো থাকে, ওই কচুরিপানাগুলোও কিন্তু কার্বন ডাইঅক্সাইড স্টোর করতে পারে। আমার মাথার মধ্যে এটা মাত্র আসছে যে কচুরিপানা জিনিস এগুলো আছে। তো আপনি যে জায়গাতে ভাবতেছেন যে গাছ লাগায় আপনি ছিঁড়া ফেরা লাইবেন, উল্টায় ফেলবেন গাছ লাগায়, ওই জায়গাটার মধ্যে অলরেডি একটা ইকোসিস্টেম আছে, যেই ইকোসিস্টেমটা খুব সুন্দরভাবে ন্যাচারালভাবে কার্বন ডাইঅক্সাইডগুলো স্টোর করে ফেলতেছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি কি জানেন, ন্যাচারালভাবে বড় হওয়া একটা গাছ 40% বেশি কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। 40% বেশি। মানে আপনি নার্সারি থেকে কোনো একটা গাছ এই জায়গার মধ্যে লাগাই ফেললেন, পরিচর্যা করলেন, বড় করলেন, এটা কিন্তু ন্যাচারালভাবে হয় নাই। ন্যাচারালভাবে মানে প্রকৃতি নিজে থেকে যেই জিনিসটা করে, মানে এখানে একটা আম গাছ আছে, এই আম গাছ থেকে আম পড়ে গেল, এই আম গাছের সাইডে একটা আম গাছ, মানে ওই আমের বড়া থেকে একটা নতুন আম গাছ সৃষ্টি হইতেছে, ন্যাচারালভাবে পুরো জিনিসটা একটা ইকোসিস্টেম হইতেছে। এইটা হচ্ছে ন্যাচারালভাবে জিনিসপত্র। কিন্তু আপনি নার্সারি থেকে আসছেন এবং অপরিকল্পিতভাবে কোনো একটা জায়গাতে কোনো একটা মৌসুমে আপনি একটা গাছ রোপণ করে ফেলছেন, পরিচর্যাও করছেন হাঙ্কিপাঙ্কিভাবে, আপনার এই জিনিসটা থেকে ন্যাচারালভাবে বড় হওয়া গাছগুলো আরও অনেক বেশি 40% বেশি কার্বন নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। বুঝতে পারছেন? তো আপনি নিজে থেকে করার থেকে ভালো হবে যদি আপনি প্রকৃতিকে একটু সময় দেন, প্রকৃতিকে একটু সাহায্য করেন। প্রকৃতিকে ধ্বংস আমি বলা না বলাতে কিছু যায় আসে না, কারণ গাছ কাটার যে মাফিয়া আছে, যে চক্র আছে, ওদের সাথে আমি আসলে পেরে উঠবো না। এবং তো এর থেকে ভালো হবে যদি আমরা গাছ লাগানোর থেকে যে আরও ভালো অল্টারনেটিভ জিনিস আছে, যে জিনিসগুলো আমরা করতে পারি, যেমন ধরেন আমাদের সমস্ত কিছু ইলেকট্রিসিটিতে নির্ভর হয়ে যাওয়া, ওই জায়গার মধ্যে যদি আমরা চলে যেতে পারি, আমাদের ইলেকট্রিক ভেহিকেল, ফসিল ফিউল থেকে আমাদের ইলেকট্রিক ভেহিকেলে শিফট হয়ে যাওয়া, তারপর বিদ্যুৎ থেকে আমরা সোলার প্যানেলে যদি শিফট হয়ে যেতে পারি, তারপর উইন্ড টারবাইন আই ডোন্ট নো আমাদের এই জায়গার মধ্যে মানে হয়তো এটা ইফেক্টিভভাবে কাজ করবে না। উইন্ড টারবাইনের আলাদা একটা কাহিনী আছে, অনেক বাতাস লাগে এই জায়গার মধ্যে, আমাদের এত বাতাস বা এত উচ্চতা জায়গা হয়তো আই ডোন্ট নো। তারপর যেমন ধরেন মানে ওয়াটার টারবাইন, হ্যাঁ, পারমাণবিক যেই বিদ্যুৎ কেন্দ্র, এইসব জিনিসপত্রর মধ্যে যত যাব তত বেশি আমরা লাভবান হব। তারপর ধরেন ইলেকট্রিক চুলা ব্যবহার করা, গ্যাস ব্যবহার না করে, মানে ফসিল ফিউল থেকে যত বেশি দূরে গিয়ে আমরা যত ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপারের মধ্যে চলে আসবো তত বেশি ভালো হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবে যে আচ্ছা ইলেকট্রিসিটি প্রডিউস কি দিয়ে হচ্ছে? কয়লা দিয়ে হচ্ছে। তো ইলেকট্রিসিটি প্রডিউস যেখানে হচ্ছে, তো আমরা তো ওই সেম অ্যামাউন্ট অফ ফসিল ফিউল বা জ্বালানি ব্যবহারই করতেছি, তো পরিবেশ তো দূষণ হচ্ছেই, তো ওইখানে তো কার্বন ইমিশন হচ্ছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি যে আমরা যদি ইলেকট্রিসিটির মধ্যে চলে যাই, যদিও কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি ওইখানেও রিলিজ হচ্ছে এবং এখানেও রিলিজ হচ্ছে, কিন্তু আমরা যখন পাওয়ার প্ল্যান্টের মধ্যে সমস্ত কার্বন ইমিশনগুলো মানে ঢুকাই ফেলবো, সেই জায়গার মধ্যে কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, নর্মালি হাজার হাজার যানবাহন থেকে যেই কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয়, শত শত মিল ফ্যাক্টরি থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয়, সেই সব কিছুকে যদি আমরা ইলেকট্রিসিটিতে শিফট করে ফেলি, সেই ইলেকট্রিসিটি প্রডিউস করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হয় সেটাও কিন্তু সমপরিমাণে, কিন্তু তারপরেও সেই সমপরিমাণ হয়তো ইলেকট্রিসিটিগুলা মানে 100টা পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হবে। ওই 100টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইডগুলো খুব ইফেক্টিভভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বিস্তারিতভাবে একটা ভিডিওতে কথা বলছিলাম, আমি আই কার্ডের মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আর
ওটাতে আপনি বুঝতে পারবেন, কিন্তু ওইটারও মানে আপডেটেড ভার্সন হচ্ছে সোলার প্যানেলের মধ্যে যদি আমরা শিফট হয়ে যাই। এখন সোলার প্যানেল বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে এটার মধ্যে আলাদা একটা সিন্ডিকেট চলে। বাংলাদেশের সোলার প্যানেলগুলো বা আমার নিজস্ব একটা মূর্খতা থাকতে পারে, কারণ বাংলাদেশের সোলার প্যানেলগুলো আমার আশেপাশে অত ভালো সোলার প্যানেল আমি দেখি না। মানে পৃথিবী যেই সোলার প্যানেলগুলো অফার করতেছে সেখানে যত সুন্দরভাবে, যত দারুণভাবে সূর্যকে ব্যবহার করা যায়, সূর্যের আলোকে ব্যবহার করে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়, আমাদের কাছে সেই ধরনের মডেলগুলো এখনও মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল না। মানে ওই জায়গার মধ্যে, বিদেশের মধ্যে ভালো একটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে সোলার প্যানেল খুব ইফেক্টিভভাবে কাজ করতেছে, সূর্যকে খুব ইফেক্টিভভাবে ইউজ করতে পারতেছে, সূর্যের আলোগুলোকে। কিন্তু আমাদের এই জায়গার মধ্যে সেই আপগ্রেডেড ভার্সনগুলো, সেই আপগ্রেডেড সোলার প্যানেলগুলো, সেই আপগ্রেডেড টেকনোলজিগুলো আমাদের বাংলাদেশের মধ্যে আসেনি, বা আসলেও সেই জিনিসগুলো অ্যাভেলেবেল না। সো এই জিনিসটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাতে পারি যে সোলার প্যানেল বা রিনিউয়েবল এনার্জি যেগুলো, ওগুলোর মধ্যে যাওয়াটা কেন উপকৃত হবো আমরা ক্লাইমেট চেঞ্জ করার মধ্যে, বা ক্লাইমেট চেঞ্জ করা নিয়ে আরও অনেক কিছু আছে। এটা তো আর ছোটো ব্যাপার না। আমি যে বললাম যে শুধু গাছপালা লাগায় আপনি ক্লাইমেট চেঞ্জ করতে পারবেন না, আপনাকে অনেক কিছু করতে হবে। সেই অনেক কিছু জিনিস নিয়ে আমরা আসলে পরবর্তীতে ভিডিও বানাবো, আমি অবশ্যই বানাবো। আজকের মতো এই জায়গাতে আমরা বিদায় নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, লাস্ট টাইমে আমি জাস্ট একটু ছোট্টভাবে কথা বলি, একটা অ্যানাউন্সমেন্ট করে এই চ্যানেলটা নিয়ে। এই চ্যানেলটার নাম এই মুহূর্তে ANM টক্স, কিন্তু যেহেতু এই পুরো চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি রান করতেছি, অলরেডি এটা মনে হয় 28 নম্বর ভিডিও। এই 28 নম্বর ভিডিওর পর্যন্ত আসলে আমরা কোনো কাজ জাস্ট আমি একাই করছি, মোস্তাকিম আর অপু, আমরা কিন্তু 3 জন মিলে এই চ্যানেলটা খুলছিলাম। যেহেতু বাকি 2 জন একদম ইনঅ্যাক্টিভ, আমি ওদের সাথে কথা বলছিলাম যে আমি এই চ্যানেলটা টেক ওভার করতে পারবো কিনা। সো তারা বলছে যে হ্যাঁ, ইউ ক্যান টেক ওভার। সো মেবি আগামীকালকে থেকে আপনি আর এটাকে ANM টক্স হিসাবে চিনবেন না, এটা হয়তো অন্য কোনো একটা নামে আসবে, মেবি আমার নামেই চলে আসবে এই চ্যানেলটা। সো হয়তো ভবিষ্যতে আমি বলতে পারবো ওরা আশেপাশে অপু এবং মুস্তাকিম আমার সাথে থাকবে, হয়তো সারা জীবনই থাকবে, নো প্রবলেম। বাট যেহেতু ওরা এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ আছে, সো ANM টক্স হয়তো নতুন রূপে অন্য কোনো একটা জায়গাতে অন্য কোনো দিন হয়তো খুলবো। বাট এই চ্যানেলটা অ্যাকচুয়ালি যেহেতু আমি অনেক কাজ করে ফেলছি, এই চ্যানেলটার নাম চেঞ্জ হয়ে যাবে, হয়তো মেবি নাইম ইজ টকিং হতে পারে এটার নতুন নাম। সো নতুন চ্যানেলের মধ্যে, নতুন চ্যানেল না, পুরোনো চ্যানেল, নতুন নামে আপনারা হয়তো আগামীকালকে দেখতে পারবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। আমি আপনার গঠনমূলক সমালোচনা শোনার জন্য এবং আপনার গাইডেন্স পাওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।